আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, মোবাইলে বিয়ে ও বাসর। আজ দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি এই গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা প্রথম পর্বটি দেখেছেন, দ্বিতীয় পর্বটি মিস করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্প নিয়ে আলোচনা করি। আমি আসিফের সাথে কথা বলার পর আম্মুর কাজের সবকিছু গুছিয়ে দিলাম। এভাবে গুছিয়ে দিতে দিতে দুপুরের সময় হয়ে গেল। আমি গোসল করে নিলাম, নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়ার আগে আমি প্লেটে খাবার নিয়ে আসিফকে একটা ছবি পাঠাতাম। তারপর আমি খেতে বসতাম। খাওয়া শেষ করে আমি তখন একটা মেসেজ করে দিতাম যে, "এখন কি তুমি কথা বলবে না আমি ঘুমাবো?" যদিও আমি প্রতিদিন দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাতাম। আসিফ মেসেজে বলতো, "তুমি ঘুমিয়ে থাকো, আমি বিকালে যখন ০.৫ ঘন্টা আমার রেস্ট টাইম দেয় ওই সময় তোমার সাথে কথা বলবো।" তারপর আমি ঘুমিয়ে পড়তাম। ঠিক ৪টা বাজে আমাকে কল দিত। ওই সময় আমাদের ১০ মিনিট কথা হতো। সে কি খেয়েছে আর কতক্ষণ কাজ করবে এই আর কি। তারপর ওই সময়টা কথা বলার পর আমি আসরের নামাজ পড়ে নিতাম। সংসারে বাকি কাজ-টাজ বিকালে করে শেষ করে মাগরিবের ওক্ত হয়ে যেত। তখন আমাকে ওর ছুটির সময় কল দিত যে, "এখন ছুটি হয়ে গেছে, বাসায় যাচ্ছি।" ঠিক এইভাবেই আমাদের দিনগুলো পার হতো। ২ বছর ৮ মাস যেভাবে পার করলাম, জানেন। বিয়ের ৩ দিনের মাথায় আমি তাকে একটু চেঞ্জ দেখলাম, যেটা দেখে আমি খুব অবাক হয়েছি। ৩ দিনের মাথায় আমরা এভাবেই কথা বলছি। যেদিন ৩ দিন হয় সেদিন আমাকে কল দিল সকালে। দিয়ে বলল, "সুমি, আজকে রাতে আমরা কথা বলবো বিয়ের ১ম দিনের মতো। আজ তুমি রেডি হয়ে থাকবে। তোমার সাথে আমার অনেক কথা আছে। অনেক গুরুত্বপূর্ণ যে কথাগুলো হয়তো আমি বিয়ের দিন তোমাকে বলি নাই।" আমি মনে মনে ভাবলাম, কি কথা বলবে? আমি বললাম, "ঠিক আছে, সমস্যা নাই। আমি রাতে তোমার সাথে খুব তাড়াতাড়ি কথা বলবো। সারাদিন তো কথা বলছি। যদিও তুমি বলেছ খুব ইম্পোর্টেন্ট কথা, আমি ঈশার নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে তাড়াতাড়ি আমি রুমে চলে যাব।" সেদিনও তাই করলাম। সব কাজ সেরে তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে রুমে চলে আসলাম। প্রায় তখন ৯টা বাজে। তারপর আমি ফোন দিলাম। ফোনটা সে রিসিভ করতেই বলল, "খেয়েছো?" "হ্যাঁ, আমি খেয়েছি।" তো বলল যে, "শোনো, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যে কথাগুলো বিয়ের আগের দিন আমার বলা দরকার ছিল, কিন্তু বলতে পারি নাই। আজ আমি বলবো।" আমি বললাম, "ঠিক আছে, বলো।" বলল, "আমার ৫ টা শর্ত আছে। এই শর্তগুলো যদি তুমি মানতে পারো, তাহলেই তুমি আমার সাথে ঘর সংসার করতে পারবে। নইলে হয়তো সামনে তোমার সাথে চলা সম্ভব না।" আমি বললাম, "ঠিক আছে, তোমার শর্তগুলো বলো। আমি ঠান্ডা মাথায় শুনবো।" সে বলল, "১ম শর্ত, তুমি কোনো বেগানা মানুষের সাথে কথা বলতে পারবা না। ২য় শর্ত, তুমি মার্কেট কোথাও ঘুরতে যেতে পারবা না। ৩য় শর্ত, তোমাকে পর্দা করা লাগবে। একদম হাত-পা মোজা, চোখের উপরে পর্দা। ৪ নম্বর, তুমি বাসায় সবসময় হিজাব করে থাকবে। একদম বড় ওড়না, এমনভাবে থাকবে যেন রুমের ভিতরে, বাইরে তুমি খুব একটা বের হবা না প্রয়োজন ছাড়া। ৫ নম্বর, তোমার আশেপাশে পাড়া-প্রতিবেশীর বাসায় যেতে পারবা না, কারো সাথে গল্প করতে পারবা না।" আমি ৫ টা শোনার পরে আমি আসিফকে বললাম, "আসিফ, তোমার মাথা ঠিক আছে?" "কেন, মাথা ঠিক থাকবে না কেন? তুমি এই কথাগুলো আগে বলোনি কেন?" "আগে বলিনি। তুমি আমার ছিলে না তাই। এখন তুমি আমার। তোমার উপর আমার পুরো অধিকার। আমি যা বলব তুমি সেগুলোই করবে। আর হ্যাঁ, আমি ফোন দিতে দিতে ধরবে। ফোন যেন বেজে কেটে না যায়। তাহলে ভাববো তুমি পাড়ায় গেছো।" কি আশ্চর্য! এটা তোমার কোন রূপ দেখছি আমি? এটাই আমার আসল রূপ। এটা তোমার আসল রূপ? ৩.৫ বছরে তাহলে তুমি কোন রূপ দেখিয়েছ? সেটা শুধু তোমাকে পাওয়ার জন্য করেছিলাম। এমনিতেই তো তোমাকে আমার পছন্দ না। তুমি এত আহামরি সুন্দরী না। কি বলছো? আমি তো তোমার ছবি দিয়েছি। হ্যাঁ, দিয়েছ। তোমার মনের কথা শুনেছি। তোমরা অনেক কষ্ট করে বড় হয়েছে, এগুলো আমার মনে দাগ কেটেছে। তোমার বাবা নেই, সেটা আমার মনে দাগ কেটেছে। তোমার ব্যবহার সুন্দর, কথা সুন্দর, এটাই আমার মনের দাগ কেটেছে। তুমি সুন্দর না, সেটার প্রতি আমার কোনো আকৃষ্ট নাই। বাস্তবে এসে যদি দেখি তোমাকে আমার ভালো লাগছে না, তাহলে তোমার সাথে ঘর সংসার করব না। এটা ভেবে নিও। মনে জায়গা দিও। কি বলো? তোমার মাথা ঠিক আছে? যার জন্য তুমি আগুনে হাত পোড়াইছো, হাত কেটেছো, মেশিনে মাথা দিতে গেছো, আজ পাওয়ার পরে এই কথা বলছো?
তোমাকে পেয়েছি না তোমাকে ব্যবহার করেছি? তুমি যেমন তো তেমনই আছো। কিছুই তো করি নাই। ঠিক আছে করো নাই, কিন্তু তোমার সাথে আমার বিয়ে হয়েছে কালেমা পড়ে। সেটা তো শুধু তুমি, আমি জানি আর কয়েকটা মানুষ। আমি দেশে আসার পরে যদি আমার কাছে ভালো না লাগে, সাফ কথা শুনি, আমি তোমার সাথে ঘর সংসার করব না। তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর বলো না আল্লাহ নারাজ হবে। তোমার মাথা ঠান্ডা নেই। তুমি যা বলেছো আমি সবগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু তুমি এমন কথা বলো না যেটা আমার অন্তর দোখায় আর তোমার জন্য বরদোয়া হয়। তুমি জানো আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমি আত্মীয়-স্বজনের বাসায় যাব না, পাড়াতেও যাব না। আমি পর্দা করব, কিন্তু আমাকে বাজারে একটু যেতে হবে। কারণ কি জানো? আমার আম্মু অসুস্থ, আমাকে বাজার করে আনতে হবে। ঠিক আছে, মাসে ৪ দিন যাবে, এর বেশি না। এর বেশি তুমি কোথাও যেতে পারবা না। সবসময় ফোন হাতে রাখবে, একবার যেন ফোন বেজে না কাটে। তাহলে আমি জানবো তুমি কারো বাড়ি ঘুরতে চলে গেছো। ও তাই। ঠিক আছে, আমি সবগুলো করার চেষ্টা করব। কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবা এই কথাটা কখনো বলো না। না জানি আল্লাহ নারাজ হয়ে কখন সেটা লিখে নেয়। ঠিক আছে বলব না। কিন্তু তুমি এই কথা মতো চলার চেষ্টা করবা। এর একটু যেন ব্যতিক্রম না হয়। এটা হলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি আসিফকে বললাম, ঠিক আছে আমি তোমার সব কথা মেনে চলবো। তবুও তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আচ্ছা আসিফ, আমার আর কথা বলতে ভালো লাগছে না। আমার ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো। আসিফ বলল, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। আমারও সকালে অফিস আছে। বলে ফোন কেটে দিল। আসলে আমার ঘুম লাগছিল না। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল এক কান্নায়। আমি কথা বলার অবস্থায় ছিলাম না। শুধু গুমড়ে কাঁদলাম। আমি কি করলাম? ভুল করলাম? আমি এতদিনও তাকে চিনতে পারলাম না। সারারাত এভাবে কেঁদে আমার রাত সকাল হয়ে গেল। ফজরের আজানে উঠে আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করলাম আল্লাহর কাছে। বললাম, হে আল্লাহ, এই সম্পর্ক আপনি করেছেন, আপনি রাখার মালিক। আপনি রাখলেই থাকবে, না রাখলে কারোর সাধ্য নাই। তাই আমি আপনার উপরে ছেড়ে দিলাম আমার সমস্ত কিছু। বলে তার জন্য দোয়া শেষ করে কোরআন তেলাওয়াত করলাম। প্রতিদিন ফজরে আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন পড়া শেষ করে তাকে ফোন দিলাম। ফোনটা রিসিভ করে সে আমাকে একটা সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, কেমন আছো? আসিফ বলল, ভালো আছি। তোমার সবকিছু করা শেষ? আমি বললাম, হ্যাঁ, নামাজ কোরআন তেলাওয়াত পড়া শেষ হয়ে গেছে। তো ঠিক আছে কথা বলো। আসিফ কিছু খাচ্ছিল সকালে, প্রতিদিন খায় খেজুর আর বাদাম আর ডিম সিদ্ধ। খেলো আর কিছুক্ষণ আমার সাথে কথা বলে তার ৬টা বাজলেই চলে যায় অফিসে। যাবার সময় বিয়ের পরের দিন থেকে সে শুধু একটা কাজই করে। আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে চলে যায়। আমিও সেটা খুব আনন্দের সহিত নিই। এই ১ম মনে হলো স্বামীর ভালোবাসা আমি পেয়েছি। তারপর সে চলে যায় অফিসে। আমি ফোন রেখে দিলাম। শুয়ে থাকলাম কিছুক্ষণ বিছানায়, কিন্তু ঘুম আসলো না। তারপর উঠে আম্মুর নাস্তার কাজে সাহায্য করলাম। এভাবেই দিন যাচ্ছিল। কিন্তু মাঝে, মাঝে তার রাগটা অত্যাধিক বেড়ে যেত। যদি আমি কোনোদিন ফোনটা একটু মিস্টেক করতাম। অনেক সময় আমি বাথরুমে গেলে ফোন বাজলে ধরতে পারতাম না। এসে যদি বলতাম বিশ্বাস করত না। বলতো আমি ঘুরতে গেছি। আমি তারপরে তার ভিতরে দেখলাম এক ধরনের সন্দেহ পোষণ করে আসছে। অকারণে আমাকে সন্দেহ করত। ফোনটা বিজি না থাকলেও বলতো আমি কার সাথে কথা বলি। আমি বলতাম আমি কারো সাথে কথা বলি না। তবুও বিশ্বাস করত না, জানেন? যে কারণে আমি অনেক সময় বাথরুমে গেলে ফোন নিয়ে যেতাম। গোসলের সময় এমনিতেই যখনই যাই না কেন। তাহলে ফোনটা আমি রিসিভ করে কথা বলতে পারতাম। তারপর বাইরে গেলে তো আমি ফোন দিয়ে যেতাম। অনেক সময় সে লাইনেই থাকতো। আমি বাজারে গেলে আমি কারো সাথে কথা বলি কিনা। এভাবেও সে আমাকে ট্রাই করে দেখেছে, কিন্তু কখনো কোনো কিছু পায়নি। যদিও সে আমাকে ভালোবেসেছে অনেক। এত ভালোবাসা একটা জীবনে মানুষ হয়তোবা পায় না। আমার কিছু বলার আগে সবকিছু পুরা করে দিয়েছে। বেশ মাসে একটা মোটা অঙ্কের টাকা আমাকে দিত। আবার অনলাইনে আমার জামাকাপড়, স্যান্ডেল, ব্যাগ যা লাগতো খাবার সবকিছু অর্ডার করে দিত, যেটা ভালো লাগতো। আমি কোনটা খেলে আমার স্বাস্থ্য ভালো হবে, কোনটা পড়লে আমাকে সুন্দর লাগবে, A to Z এতটা খেয়াল রাখতো। আমার মনে হয় না কোনো পুরুষ মানুষ তার বউকে এতটা খেয়াল রাখতে পেরেছে। দূরে থেকে যে মানুষ এতটা পারে, কাছেও হয়তোবা এত পারে না।
আমার A to Z এমন কোনো জিনিস নাই সে আমার পুরা করে দেয় নাই। আমি কোন কাপে পানি খাবো, কোন নেইল কাটার দিয়ে নখ কাটবো, আমি কি দিয়ে কানের ময়লা পরিষ্কার করবো, আমি কোন পাউডারটা গায়ে মাখবো, কোন শ্যাম্পু দিব, কোন সাবান, কোন তোয়ালে দিয়ে গোসল করবো। A to Z আমার মনে হয় না আর কোনো মানুষ এতটা করতে পারে। আমি কোন খাবারটা খাবো, এমন কোনো জিনিস নাই সে আমাকে খাওয়ায় নাই, এমন কোনো জিনিস নাই পড়ায় নাই। সবকিছু আমার জন্য করেছে ২ বছর ৮ মাসে। আমি তার কাছ থেকে এত কিছু পেয়েছি যা বলার বাইরে। সে দেশে আসার আগে আমাকে ১ ভরি দিয়ে একটা চেন পাঠিয়েছে একটা মানুষের কাছে। আংটি বানিয়ে দিয়েছে, কানের দুল। প্রত্যেক ঈদে আমাকে টাকা দিত। বেশি করে। যেটা প্রতি মাসে দিত তার ডাবল দিত। আমি আত্মীয়স্বজনকে জামাকাপড় দিয়েছি, শ্বশুরবাড়ির লোকজনকে। সেটাও সে দিয়েছে। তবে নাম হয়েছে আমার। অনেক সময় কুরিয়ারে আমার জন্য কম্বল, সংসারের জিনিস, কুকার অনেক কিছু পাঠিয়েছে। এমন কিছু নাই সে আমাকে দেয় নাই। সুখ আমার চারপাশে অনেক। কিন্তু তার মাঝে, মাঝে একটা ব্যারামই ছিল। আমাকে অতিরিক্ত সন্দেহ করত। কিন্তু কখনো আমার প্রতি মাসে টাকা বন্ধ করত না। কথা বলা বন্ধ করত না। হয়তো রাগ হলে ৩ দিন কথা হতো না। আমি পাগল হয়ে যেতাম। মনে হতো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেত আসিফ না কথা বললে। আমি পাগলের মতো জায়নামাজে শুধু কাঁদতাম। আমার নাম্বার ব্লক করে রাখত। একটা মানুষকে ভালো কতটা বাসলে কষ্ট হয়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আমি ১ম বুঝেছিলাম। জানেন? ৩ দিন পরে আমাকে ফোন দিত। এত ভালোবাসতো আমাকে, এত ভালোবাসার কথা বলতো, আমি সব ভুলে যেতাম। কিন্তু আসিফ রাগ হলে আমাকে অনেক খারাপ আজে-বাজে কথা বলতো। এত বাজে কথা বলতো আমি সেটা নিতে পারতাম না। কিন্তু যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিত, আমি সেটাও সইতে পারতাম না, জানেন? আমি প্রতিনিয়ত কাঁদতাম জায়নামাজে। কিন্তু আসিফ আমি কান্না করলেই দেখতাম কিছুক্ষণ পরে আমারে কল দিত। মনে হতো আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে নিয়েছে। এইভাবেই ২ বছর ৮ টা মাস আমি তার সাথে কাটিয়েছি মোবাইলে। যখন ফার্স্ট টাইম তার একটা অসুখ ধরা পড়ে, তারপরে তো আমাদের জীবনে নেমে আসে আরেক দুঃখের ছায়া। তো আজ এ পর্যন্তই, আগামীকাল শুনবেন কি হয়েছিল।